দর্শক, এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জহিরুল হক। জনাব জহিরুল হক, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা এরই মধ্যে আমাদের সহকর্মী কামরুল সবুজের যে প্রতিবেদনটি দেখলাম, সেটিতে আসলে শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই কর্মসংস্থান নিয়ে সরকারের যে ইশতেহার, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যেহেতু আপনি একজন সরকারের অংশ ছিলেন এক সময়, এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, খুব পার্টিনেন্ট একটা কোশ্চেন করেছেন। আর এই কর্মসংস্থান সৃষ্টি করা যেমন দরকার, সরকারের একটা ইশতেহার আছে। আর আমার প্রধান ফোকাস থাকবে যে কর্মসংস্থানটা যাদেরকে আমরা নিয়োগ দিব তারা কতটা স্কিল, তারা রিলেটেড নলেজ তাদের আসে কি না। কারণ আমরা দেখি যারা পড়াশুনো করে আসে সে কলেজ বা ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট বা সিলেবাস পড়াশুনো করে, বাস্তবে যখন চাকরিতে নিয়োগ করা হয়, কাজ করতে যেয়ে একটা মেশিন চালাতে গেলে পারে না, বলে না আমরা তো এইগুলো শিখি নাই, আমরা শিখছি হোয়াট ইজ মেশিন, মেশিনের অ্যাক্টিভিটি কত কী, বাট হাউ টু অপারেট এ মেশিন এইটা কিন্তু প্র্যাকটিক্যালি তাকে শেখানো হয় না। তো এখানে বর্তমান সরকারের যে ইশতেহার আছে যে আমরা প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে, আমার জানা মতে যখন আমি সরকারি চাকরিতে ছিলাম, আমি 2016-তে রিটায়ারমেন্টে করেছি, 13 লক্ষ মতো কর্মচারী আছে আমাদের, কর্মচারী মিলে। তো আরও সুযোগ হবে যদি বর্তমান সরকার 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে তো একটা হিউজ পরিকল্পনা দরকার। কেমন, যে সমস্ত ছাত্ররা পড়াশুনো করবে তাদের সামনে যে সিলেবাস এবং পাঠ্যক্রম, আর বাস্তবে যদি পাঠ্যক্রমের সাথে একটা সমন্বয় না থাকে, দিস ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যায়। যদি জহিরুল হক, আমি যদি একটু জিজ্ঞেস করি যে আসলে যে বিষয়ে আপনি বলছিলেন যে সমন্বয়ের অভাব, যে বিষয়টা আসলে বলতো যে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট একসাথে কাজ করলে এই জিনিসগুলো হয়তো সমাধান সম্ভব হতো, বারবার এগুলো বলা হচ্ছিল, সেগুলো আসলে কতটুকু সম্ভব হয়েছে বলে আপনি মনে করছেন? ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়া এবং গভর্নমেন্ট এটাকে একসাথে কাজ করতে পারছে? না, এখন একটু গ্যাপ আছে এইখানটায়, আমাদের একটা বড় ধরনের গ্যাপ আছে। আমরা কাগজে কলমে বলি যে সমন্বয়ের সাথে কাজ করতে হবে, আমি নিজেও বলছি, বাট যখন আমাদের কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে, প্ল্যানিং, তারপরে সিলেবাস, তারপরে আপনার ইন্ডাস্ট্রিটা সাজানো হচ্ছে, আমি যে সিলেবাসটা তৈরি করলাম অথবা আমি যে ট্রেনিং মডিউলটা তৈরি করলাম, আমি কি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা এন্টারপ্রেনার তাদের সাথে কি কনসাল্ট করেছিলাম? এখানে একটা গ্যাপ রয়ে গেছে, স্টিল আমাদের রয়ে গেছে। হাতে কলমে শিক্ষাটা দরকার। আর একটা আছে, দেখেন যে যারা আমরা যে এন্টারপ্রেনার কী বলে অ্যাপ্রেন্টিস যেটাকে বলা হয়, ট্রেনিং পিরিয়ড, সরাসরি যদি আমরা এতে পাঠাই, ইন্ডাস্ট্রিতে পাঠাই যে না 6 মাসের একটা কোর্স থাকবে অবশ্যই, তাহলে আমি মনে করি এক্ষেত্রে ইমপ্রুভ করতে পারে সিচুয়েশনটা। জনাব জহিরুল হক, আমাদের দেশে কিন্তু প্রতি বছরে ম্যান পাওয়ার কিন্তু এই জায়গায় আমাদের কোনো শর্টেজ নেই, কিন্তু তারপরেও আমাদের আসলে কর্মসংস্থান ভাবে তৈরি করা যাচ্ছে না। এক্ষেত্রে কি আসলে বিদেশে ইম্পোর্ট করার ক্ষেত্রে কি করা যেত, এক্সপোর্ট করার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই এইটা তো আমি মনে করি ইট শুড বি ওয়ান অফ দি বিগেস্ট প্ল্যান অফ দি গভর্নমেন্ট। আমাদের যে 18টা বা 19টা সেক্টর আছে যেখানে আমরা বাজেটারি অ্যালোকেশনটা দিই, তো আমাদের শিক্ষায় যে অ্যালোকেশনটা যাবে তার চাইতে আমি মনে করি ফোকাস শুড বি গিভেন অন দিস পয়েন্ট, যে আমরা এক্সপোর্ট কিভাবে, হিউম্যান রিসোর্স এক্সপোর্ট কিভাবে করব। আমাদের দেখবেন, আমি যে সমস্ত দেশে গিয়েছি, যেমন ধরেন সৌদি আরবের কথা বলি, আমেরিকা, কানাডা বা মালয়েশিয়াতে আমি যখন 1999 সালে, তারা বলছে যে আমাদের জনসংখ্যা হচ্ছে 3 কোটি, তাদের দেশের সাইজ কিন্তু আমাদের চাইতে প্রায় 3 গুণ বড়। আমাদের দেশের জনসংখ্যা কোথায় 18 কোটি, দেশ হচ্ছে মাত্র 1.5 লক্ষ বর্গ কিলোমিটার, আর মালয়েশিয়া আমাদের 3 টাইমস, বাট জনসংখ্যা হচ্ছে মাত্র 3 কোটি। তারা আমাদের জনসংখ্যা নিতে চায়, কিন্তু আমরা কি পাঠাচ্ছি, এই পাম অয়েল গার্ডেনে লেবার, আমরা কিন্তু স্কিল পাঠাতে পারছি না। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার পাঠাতে হবে, তারপরে নার্স পাঠাতে হবে। এইগুলো আমাদের দেশে ধরেন ইউনিভার্সিটি প্রাইভেট আছে 110টা, সরকারি আছে 60টা। এই যে বড় বড় ইউনিভার্সিটি, কিন্তু তাদের তো ওইগুলো দরকার না, তাদের দরকার স্কিল হ্যান্ড। এটা আমরা সবাই জানি, কিন্তু কোথায় যেন একটা সমন্বয়ের গ্যাপ আছে। একটু জানতে চাচ্ছি যে নার্সের কথাটা যদি বলছিলাম, আমি একদম স্পেসিফিক্যালি বলি যে বাইরের দেশে নার্সদের একটা ভালো চাহিদা রয়েছে, সেখানে আমাদের কারিকুলামের সাথে কি কোনো ধরনের তফাৎ রয়েছে যেটা আসলে উন্নত করা দরকার, এবং বাইরে পাঠানোর ক্ষেত্রে আমাদের আসলে গবেষণা সেলগুলো কতটুকু কাজ করছে বলে আপনি মনে করছেন? চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে। আর আমাদের এই যে বারবার পলিটিক্যাল আনরেস্ট, এই যে বিভিন্ন রকমের কি বলবো আন্দোলন, এগুলো আমি মনে করি এখন ইলেক্টেড গভর্নমেন্ট, এখন তো আন্দোলনের সময় না, এখন বসে আলোচনা করে
কাজ করার সময়। তো এই ক্ষেত্রে আপনি যে পয়েন্টটা বললেন এটা অবশ্যই খুবই ভাইটাল পয়েন্ট, এটা আমাদের দরকার যে না আমি আমেরিকাতে পাঠাবো বা সৌদি আরবে পাঠাবো, আমি কোন লোক পাঠাবো, সেই ট্রেনিং সেন্টারটা কোথায়। আমি তো মনে করি এটা হয়তো অনেক বিশ্ববিদ্যালয়ের মালিক আমার উপর অসন্তুষ্ট হতে পারে। এই 110টা প্রাইভেট, আমি নর্থ সাউথে ছিলাম 3 বছর, রিটায়ারমেন্টের পরে বোর্ড অফ ট্রাস্টি সেক্রেটারি ছিলাম। তা আমি তো দেখছি যে না এই 110টা ইউনিভার্সিটির মধ্যে আপনি হাতে গোনা 10-15টা নাম করতে পারবেন, ভালোভাবে চলছে, আর সব নাম আসছে, শুধু সার্টিফিকেটই দিয়ে যাচ্ছে। আই এম সরি টু মেক দিস কমেন্ট, কিন্তু এটা উচিত হচ্ছে না। আপনি যদি দেশের স্বার্থে কাজ করেন, আপনারা ইয়ং ম্যান, আপনি ভবিষ্যতে যখন বড় হবেন আপনার সন্তানরা আসবে কোথায়, তারা কি শুধু ডিগ্রি নিবে? এটা তো হতে পারে না। সবশেষে একটু জানতে চাই আসলে আমাদের দেশের যেসব সংস্থাগুলো রয়েছে যারা এই যে কর্মসংস্থান তৈরিতে বা আমাদেরকে ইকুইপড হতে বা আমাদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের সহায়তা করবে, এই সংস্থাগুলো কতটুকু আসলে ওয়েল ইকুইপড এবং এদের যে কাঠামোগুলো এগুলো বাংলাদেশে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে বলে আপনি মনে করছেন, এবং এই ক্ষেত্রে সরকারের কি কি উদ্যোগ নেওয়া দরকার একদম ছোট করে যদি আমাদের বলেন। সবসময় আমাদের প্রথম উদ্যোগ দরকার, আপনি যেখানে পাঠাবেন তাদের সাথে আগে একটা সমন্বয় করেন। আপনি যে দেশে পাঠান, আপনি মালয়েশিয়া পাঠান, সৌদি আরব পাঠান, আমেরিকা তো একটা হিউজ মার্কেট আছে আমাদের জন্য। আমাদের ছেলেমেয়েরা ওখানে যেয়ে শিখে তারা তাদের সাথে অ্যাডজাস্ট করছে। আর আমাদের কারিকুলাম বা আমাদের যে শিক্ষা পদ্ধতি, একটা ফ্রেশ ছাত্র মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করার পরে সে কিন্তু সুইটেবল হচ্ছে না। আমাদের দেশে যথেষ্ট কম্পিউটার যে আউটসোর্সিংয়ের সুযোগ আছে, ইয়ং ছেলেপেলেরা তার নিজস্ব উদ্যোগে করে যাচ্ছে, তারা খুবই এক্সপার্ট, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এখনও অভাব রয়ে গেছে। এই ক্ষেত্রে আমি মনে করি গভর্নমেন্ট শুড পুট এফোর্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবশেষে আমাদের প্রত্যাশা একই থাকবে যে বাংলাদেশে যাতে আরও দক্ষ জনশক্তি তৈরি হয় যারা বাইরের দেশে যে আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমার জনগণের কাছে, দেশবাসীর কাছে রিকোয়েস্ট, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন, যে আপনারা নিজেদের উদ্যোগে বিদেশে যান, চিন্তা করেন কোন চাকরির কোন দক্ষতার বেশি, প্রয়োজনীয়তা বেশি, সেই অনুযায়ী শিখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এ সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জহিরুল হক।